জুমলা ডেভেলপমেন্টটা আরো ইজি করা যায় যদি আমাদের হাতে প্যাকেজ থাকে অথবা আমাদের কালেকশনে প্যাকেজ থাকে অথবা আপনি প্যাকেজ কালেক্ট করে নিতে পারেন। তাহলে সিএমএস গুলোতে বিশেষ করে লাইক আপনি ওয়ার্ডপ্রেস প্যাকেজ পেয়েছেন অথবা জুমলার প্যাকেজ পেয়েছেন, ওই টাইপ অফ সাইট ডেভেলপ করা অনেক ইজি হয়ে যায়। প্যাকেজ গুলো হচ্ছে এরকম যে আমি যা চাচ্ছি বা যে ধরনের সাইট তৈরি করতে চাচ্ছি, অন্য কেউ অথবা কোনো একটা কোম্পানি প্রয়োজনীয় সকল মডিউল, সকল কম্পোনেন্ট, প্লাগইন, ল্যাঙ্গুয়েজ এগুলো এক জায়গায় করে জুমলাতে ইন্টিগ্রেট করেই দিয়ে দিবে এবং এক্সাম্পল ডাটা সহ তারা এই কাজগুলো করে দিয়ে দেবে। সো আমি দুইটা প্যাকেজ দিব, একটা মোটামুটি নিউজ পেপারের মুডে জুম স্টার আর কি, আর একটা জেএসএন গ্লেমো আর কি। সো এই দুইটা প্যাকেজ আমি প্রোভাইড করছি। এটা দিয়ে দেবেন, হ্যাঁ, জুম স্টার টেমপ্লেট এবং এটা, এই দুইটা ফাইল আপনারা কালেক্ট করবেন। হ্যাঁ, শেয়ারে দেয়া হচ্ছে, এই দুইটা ফাইল সবাই কালেক্ট করতে হবে। এই জেএসএন গ্লেমো ফ্রি 3x কুইক স্টার্ট, এটা একটা কুইক স্টার্ট কেন বলছি, যে আমাকে ওই যে মডিউল গুলো কি করতে হয়, নরমালি মডিউল গুলো কিন্তু ইনস্টল করতে হয়, ম্যানেজ করতে হয়। কম্পোনেন্ট বলে একটা বিষয় আছে যেটা নিয়ে একটু আলোচনা আছে আজকে, যে যেটা অ্যাডমিন প্যানেলকে অনেক বেশি আপডেট করে ফেলে ডিফারেন্ট টাইপের সাইট তৈরি করার জন্য। তো এই সব কিছু একটা টাইপ অফ সাইট তৈরি করার জন্য যা যা দরকার, তার যদি কম্পোনেন্ট লাগে, মডিউল লাগে, প্লাগইন বা ল্যাঙ্গুয়েজ প্রয়োজন পড়ে এবং সাথে সাথে টেমপ্লেট, তারা নিজেরাই ওই সব কিছু ইন্টিগ্রেট করে কার সঙ্গে, ফ্রেশ জুমলার সাথে ইন্টিগ্রেট করে ওটা রিলিজ করে অ্যাজ এ কুইক স্টার্ট প্যাকেজ। আপনি জুমলা ইনস্টল করে দেবেন, ওই স্যাম্পল ডাটা ইনস্টল করে দেবেন, ওখানে আর জুমলার সাইট আসবে না, তখন লাইক কিছু ডামি ইনফরমেশন সহ একটা নিউজ পেপার ওয়েবসাইট পাচ্ছে অথবা ডামি ইনফরমেশন সহ একটা ই কমার্সের ওয়েবসাইট পাচ্ছে, যে কাজটা আমাদের হয়তো থার্ড পার্টি দিয়ে করতে হবে। হ্যাঁ, আমরা কিছু মডিউল ডাউনলোড করে ইনস্টল করতে শিখেছি, কম্পোনেন্ট আছে কিছু এরকম ডাউনলোড করে ইনস্টল করলে অ্যাডমিন প্যানেলটা অনেক রিচ হয়ে যায়। তো ভার্চুমার্ট নামে একটা কম্পোনেন্ট আছে যেটা দিয়ে ই কমার্স বানানো যায়। ই কমার্স তো জুমলার ব্যাক এন্ডে যা আছে সেটা দিয়ে তো আর ই কমার্স হবে না, বা ই কমার্সের কোনো কিছুই ওর সাথেই যায় না, রাইট? সো ই কমার্স রিলেটেড একটা অ্যাডমিন প্যানেল পাওয়ার জন্য আমাকে একটা জুমলার ভার্চুমার্ট কম্পোনেন্ট ইনস্টল করতে হবে। যেমন আমার অ্যাডমিন প্যানেলটা দেখবেন যেন অ্যাডমিনের মধ্যে আরেকটা অ্যাডমিন প্যানেল তৈরি হয়েছে, যেটা আমার ওই ই কমার্স সাইট ম্যানেজ করার জন্য যথেষ্ট। আর ওই রিলেটেড ডাটাগুলো ফ্রন্ট এন্ডে আনার জন্য আমি ইউজ করছি কি, পার্সিমার্টের মডিউল, রাইট? সো যদি আমরা কোনো একটা প্যাকেজ পাই, দেখা যাচ্ছে এগুলো সব ইন্টিগ্রেট করাই আছে, আমি শুধু আমার ডাটাগুলো শুধু চেঞ্জ করে নিই, বসিয়ে নিই, দ্যাটস ইট। সো জুম আর্ট নামে একটা ওয়েবসাইট আছে, জুম আর্ট, এখানে আপনি ফ্রি কিছু প্যাকেজ পাবেন। ফ্রি প্যাকেজ পাওয়াটা কঠিন, এখানে অলওয়েজ আপডেট করতে থাকে এরা, এবং এদের বিজনেস হচ্ছে বিভিন্ন ধরনের টাইপ অফ সাইট তারা তৈরি করে রেখেছে। ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে অ্যারাউন্ড $60, রাইট? এগুলো তারা খুব বেশি সেল করে থাকে, যে কেউ কিনতে পারে। কারণ কেউ যদি একজন নিউজ পেপার সাইট অ্যাটেন্ড করতে চায় এবং সে কোনো একজন ডেভেলপারের কাছে গেলে মিনিমাম তার কাছ থেকে $500 চাইবে, জুমলা দিয়ে হলো, অনেক টাইম কনজিউমিং ইস্যু। সে বললো যে না, আমি তোমাকে $60 দিয়ে এটা কিনে দিচ্ছি, তুমি এটা কাস্টমাইজ করো, তোমাকে আমি $200 দেবো। কাস্টমাইজেশনের জন্য $200 ওই ডেভেলপার গুড এনাফ মনে করবে, ডেভেলপমেন্টে $500 চাইতে মনে হবে যেন ওটা অনেক বেশি বেনিফিটেড, আমি বেনিফিট হচ্ছে। সো ওই প্যাকেজ গুলো তারা সেল পারচেজ করেই দেয় ম্যাক্সিমাম কেসে, ক্লায়েন্ট ট্রাই নিজে ওটা পারচেজ করে দেয়। আবার কখনো কখনো যদি প্রজেক্টের ভ্যালুটা বেশি হয়, যে লাইক $700-800, অথবা বাংলাদেশি কোনো ক্লায়েন্ট তাকে $50,000 দিচ্ছে, সে জানে না সিএমএস বিষয়টা কি, আপনি ওখানে $4,000 খরচ করতে তো সমস্যা নেই, রাইট? সো $60 কি অ্যারাউন্ড 4,800 টাকা। সো আপনি কিন্তু খরচ করতেই পারেন, যেটা হয়তো আপনার ওই শ্রম মিলিয়ে ম্যাক্সিমাম কি 10-15 হাজার টাকা শ্রম যাবে কস্টিং সহ, বাকিটা তো আপনার বেনিফিট। সো অনেকে এই কাজগুলো করে থাকে, কারণ ওই প্যাকেজটা আপনি যখন পেয়ে যাচ্ছেন নতুন করে তো আর আরেকবার কিনতে হবে না, হ্যাঁ? সো ওইটাই আপনি নেক্সট ক্লায়েন্টের জন্য কিন্তু আবার ইউজ করতে পারছেন।
সো এই যারা সিএমএস ডেভেলপার তারা এই ধরনের প্যাকেজ গুলো অনেক বেশি কালেক্ট করে রাখে। প্রিমিয়াম থিম গুলো ওয়ার্ডপ্রেসে যারা কাজ করে অনেক বেশি প্রিমিয়াম থিম তারা কালেক্ট করে রাখে। না, না একাধিকবার যারা কোডিং করতে পারে লাইসেন্সটা ব্রেক করে ফেলে, লাইসেন্স ভেরিফিকেশনের যে কোড থাকে সেটাকে ডিসেবল করে ফেলে সাপোজ, তাহলে আর প্রয়োজন পড়ে না। আচ্ছা, তো আমি প্যাকেজ নিয়ে একটু কথা বলবো। প্যাকেজটা একটা প্যাকেজ আপনারা কালেক্ট করেন। জুম স্টারটা আগে নিব, তারপরে জেএসএন ক্লেমোটা নিব আর কি। আপনাদের জন্য আমি কোন ড্রাইভটি ইউজ করছিলাম? ডি ড্রাইভ। হ্যাঁ, রার একটা আছে, একটা জিপ আছে। কালকে কি হরতাল আছে? হ্যাঁ হ্যাঁ, আলামিন। আচ্ছা, আমি কাস্টমার ল্যাবে আছি, আমাকে চা দিয়ে যাও। হ্যাঁ, চা লাগবে, এক কাপ চা লাগবে। আচ্ছা, আমরা কি নামে করেছিলাম আপনাদের জন্য? নিউজ পেপার নামে করেছিলাম। আচ্ছা, এগুলো করে দেখিয়েছিলাম আর কি আমরা, বা দেখেছিলাম। আমি একটা প্যাকেজ নিয়ে কাজ করব আজকে, আমি আপনাদের বলেওছি। ওই প্যাকেজটা আমি প্রথমে জুম স্টারটা নিয়ে কাজ করব। জুম স্টার টেমপ্লেট কুইক স্টার্ট, এটাকে আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি। তুমি ইউজ করা ওয়াইজ হবে না। এই যে জুম স্টার কুইক স্টার্ট আর কি, আমি এখানে ভেতরে দুইটা ফাইল পাওয়া যাচ্ছে।
এর R ফাইল আমি এই জুমস্টার টেমপ্লেট জুমেস কুইক স্টার্ট জুমলা 2.5.9 এটাকে আমরা জুমস্টার নিউজপেপার বলছি এবং এটাকে আমরা কপি করে আমাদের যে htdocs আছে জ্যাম্পের htdocs এর মধ্যে পেস্ট করে দিচ্ছি। আপনারা পেয়েছেন? আচ্ছা আমি দেখাই, আপনারা ডাউনলোড করতে থাকেন, আমি দেখাতে থাকি। এটা হচ্ছে সিম্পল জুমলা ইনস্টলেশন। জুমলা ইনস্টল করলে আমরা একটা প্যাকেজ পেয়ে যাব আর কি। নরমালি জুমলা ইনস্টল করলে তো একটা আর্টিকেল বেস সাইট আসে, এবার আর আর্টিকেল বেস সাইট আসবে না, এটা নিউজ পোর্টালের মতো ওয়েবসাইট আসবে। তার ডেমো কিছু ক্যাটাগরি তৈরি করা আছে, ডেমো আর্টিকেল তৈরি করা আছে, স্লাইডার দেওয়া আছে, রিলেটেড মডিউল ইনস্টল করা আছে, তার রিলেটেড কম্পোনেন্ট দেওয়া আছে। ওকে, সো একটু খেয়াল করেন কি করছে। সিম্পল জুমলা ইনস্টলেশন, রাইট। তো হচ্ছে নেক্সটে যাচ্ছি। আমরা তো জানি বিষয়গুলো, এটা কি হবে? হ্যাঁ, একদম জুমলা ইনস্টল করছি মনে করেন। হ্যাঁ, আমি জুমলা ইনস্টল করছি কারণ ওটা জুমলার উপরেই কাজ করে, বিষয়গুলো কোডের মধ্যে তারা ইন্টিগ্রেট করে দিয়েছে। ওকে, সো ইউজার আইডি রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, ডেটাবেস নেম। আমি ডেটাবেস নেম বলছি db আন্ডারস্কোর জুয়েস্টার নিউজপেপার। হ্যাঁ, এই নামেই ডেটাবেস তৈরি হয়ে যাবে, তৈরি করে আসতে হবে। এটা 1.67 এ ছিল, 1.5 এ সবগুলোতে, বাট এই 2.5 আসার পর এটা অটো ক্রিয়েট করে নেয়, আগেকার ভার্সন গুলোতে ছিল। আমরা দিলাম টেবিলের প্রিফিক্সও দিলাম, ব্যাকআপ রেখে নেক্সট বলছে। হ্যাঁ হ্যাঁ কাশিম বল, বেশি আছে। আসেন, আমি 5 নম্বর লেভেলে আছি, 501 এ আছে। হ্যাঁ, আমি 5টা পর্যন্ত আছি। জি, এটাকে নিউজ পেপার বলছি। অ্যাডমিন at cnmbd.com, এটাকে অ্যাডমিন বলছি, পাসওয়ার্ডটাকে অ্যাডমিন বলছি। এখান থেকে স্যাম্পল ডাটা ইনস্টল করে দিচ্ছি। এবার যে স্যাম্পল ডাটা ইনস্টল হবে সেটা কিন্তু আর জুমলা স্যাম্পল ডাটা না। হ্যাঁ, আচ্ছা, জুমলা স্যাম্পল ডাটা ইনস্টল হবে না। আমি জুয়ার্ড যে জুস্টার, এটা জুমলার প্যাকেজ তৈরি করে রেখেছে নিউজপেপারের জন্য, তাদের কিছু ইনফরমেশন, তাদের কিছু আর্টিকেল এখানে স্যাম্পল ডাটা আকারে ইনস্টল হয়ে যাবে, ইনস্টল হয়েছে। নেক্সট, ডেটাবেস বিল্ড আপ হচ্ছে, এই জন্য এত সময় লেগেছে, এবং ডাটাও কিছু ইনসার্ট করছে। হয়েছে, আমাকে এই যে ইনস্টল করতে মানে রিমুভ করে দিতে হয়, তাই না? ইনস্টলেশন ফোল্ডারটা রিমুভ করে দিলাম, সাকসেসফুলি রিমুভ হয়েছে। যদি সাইটটাতে যাই, নরমাল জুমলা সাইট হবে না। নরমাল জুমলা কি এরকম আসে? এরকম আসে না, এটা একটা নিউজ পেপার সাইটের মতো করেই কিন্তু দেখাচ্ছে, তাই না? এখন এই যে রিসোর্স গুলো আমরা চেঞ্জ, ওই যে অ্যাডমিন প্যানেলের কাস্টমাইজেশন তো আমরা শিখেছি, ওখানে ওই বিষয়গুলোই আছে, ওভাবে আমরা কন্টেন্ট গুলো চেঞ্জ করে একটা নিউজ পেপারের মতো রান করে ফেলতে পারি।
জুম স্টার জুমলার প্যাকেজ বলা হয়। মনে করেন জুমলাকে বেস ধরেছে, আমি জুমলাকে বেস ধরেছি, বেস ধরে জুমলার কোডটা আমি জানি বুঝি, তার সঙ্গে জুমলা যেরকম বাই ডিফল্ট ইনস্টল করলে আর্টিকেল বেস ওয়েবসাইট আসে, আমি তার সঙ্গে আরো বেশ কিছু বিষয় ইন্টিগ্রেট করে রিলেটেড কম্পোনেন্ট, রিলেটেড মডিউল, রিলেটেড আর্টিকেল, রিলেটেড ক্যাটাগরিজ দিয়ে ডাটা সেট বানিয়ে আমি একটা জুমলা ইনস্টলার সেল করে দিচ্ছি। আমি বলছি তুমি জুমলা ইনস্টল করে নাও, তুমি একটা ই কমার্স পেয়ে যাবে, তুমি জুমলা ইনস্টল করে নাও, তুমি নিউজ পেপার পেয়ে যাবে। আমি যদি খোঁজ করি যে লাইক আমি একটা রিসার্চ বেস ওয়েবসাইট তৈরি করব, আপনি সার্চ দেন গুগলে জুমলা রিসার্চ বেস ওয়েবসাইট প্যাকেজ, প্রথমে চলে আসবে কি জুম আর্ট। জুম আর্ট ওরা কয়েকটা অপশন আপনাকে দেখাবে যে আপনি কোন টেমপ্লেট চুজ করছেন। আমাদের ডেভেলপ করা আছে, এটা পারচেজ করেন $58 বা $60। বুঝতে পারছেন? ঠিক এমনই একটা প্যাকেজ হচ্ছে জু স্টার। এটা দিয়ে অনেক নিউজ পেপার তৈরি হয়েছে, বাট এখন এটা ফ্রি, আপনাদের দিতে তেমন সমস্যা নেই। 2.5.9, রাইট? হ্যাঁ, ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি হয়তো আদার্স ফিচার গুলো আপনি চেঞ্জ করে দিন, কালার টালার গুলো, যদিও ব্যাকএন্ড থেকে কালার কয়েকটা অপশন চেঞ্জ করা যায়। আপনি সিএসএস জানেন, সো টেমপ্লেটিং এর কিছু ইস্যু জানলে আপনি কালার কম্বিনেশন থেকে শুরু করে সবই চেঞ্জ করে ফেলতে পারেন। বোঝা যাচ্ছে? ঠিক এরকম আরেকটা প্যাকেজ দেওয়া হয়েছে জেএসএন গ্লেমো নামে, ওইটা একটু ইনস্টল করেন এবং এটা একটু ইনস্টল করে দেন, তারপরে ব্যাকএন্ডে ঢুকে কিছু ফিচার নিয়ে আলোচনা করব। হুম হুম এটা আপনি ইয়ে দিয়ে পেতে পারেন, কিছু কিছু মডিউল আপনাকে হয়তো দিতে হবে। জুমলার কিছু স্পেসিফিক মডিউল আছে। হুম হুম স্ক্রলিং এও অনেক প্রবলেম। এখানে ওই যে হ্যাং করে ফেলছে, তো মেশিনই পুরো হ্যাং, ব্রাউজার হ্যাং। একটা একটা করে পেন ড্রাইভ সাপ্লাই করতে পারেন, এতক্ষণে কিন্তু অনেক, একবারে ঢুকেছে তো সবাই, ডাউনলোড হতে সময় নিচ্ছে।
পুরো ব্রাউজার হ্যাং হয়ে গেছে। জেএসএন গ্লেমোটা ইনস্টল করতে পারেন যদি পেয়ে যান। পেয়েছেন? জেএসএন গ্লেমো 2 নম্বরটা, একটা জুই স্টার আর একটা হচ্ছে আমরা এখন এক্সট্রাক্ট করব কোনটা? জুই স্টারটা করেন আগে, নিউজপেপারের জন্য যেটা আছে সেটা করেন। রাইট ক্লিক করুন, ব্রাউজারই ক্র্যাশ হয়ে গেছে। এক্সটেনশন বসিয়ে দেয়া যায়। না, টাইটেল ছাড়াও কি প্লাগইন ইউজ করে বসানো যায়। এক্সটেনশন থাকাটা ভালো, এক্সটেনশন না থাকলে অনেক বড় ক্ষতি হবে না, রিড এবং ইউআরএল থাকবে। ইউআরএল এর ভেতরে যেন কোনো এক্সটেনশন না থাকে। না, ইউআরএলটা এসইও ফ্রেন্ডলি হলে ওই ইউআরএলটা রিডেবল হওয়ায় সার্চ ইঞ্জিনের রোবট গুলো যখন সাইট ভিজিট করে সেই কেসে বেনিফিট হয়। অটোমেটিক ক্রাউলার গুলো এসে যখন আমার সাইট গুলো ভিজিট করবে, যদি অ্যাবনর্মাল কোনো ইউআরএল দেখে সেটাতে ভিজিট করবে না, যেটা তার রিডেবল ইউআরএল সেটাতে সে ভিজিট করবে। তার মানে ট্রাফিক জেনারেশনের ক্ষেত্রে সে যে প্রভাবটা বিস্তার করতো আমার এসইউআরএল না হওয়াতে, সেটা আমরা লুজ করছি। নরমালি বলা হয় যে সাইট ট্রাফিক। এটা নিয়ে যখন কথা বলি, মনে করেন যে এখানে আমার হ্যালো ওদের নর্মালি পোস্ট হচ্ছে 15,000, ওদের ফিনান্সিয়াল ক্রাইসিস আছে, ওদের 5,000 টাকা দিয়ে করতে দিয়ে দেন, ওরা নেক্সট মান্থের মধ্যে এটা দিয়ে দেবে। না 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 না, ওদের 15, হ্যাঁ হ্যাঁ 15ই আছে, ওদের কি 15 বাট
হবে না, মারা গেছে। একটা জিনিস একটু বলি, মনে করেন যে আমি গুগলে গেলাম, গুগল থেকে কোনো একটা কিছু সার্চ হলো, আইটি ট্রেনিং, এটা অ্যাড আর কি, গুগলে টাকা দিয়ে এখানে এসেছে, এই সাইটটা সবার প্রথমে এসেছে, তাই না? তালহা ট্রেনিং। তো এটাকে যখন আমি অ্যাজ এ ভিজিটর হিসেবে যাচ্ছি, দুইজন ভিজিটর এই সাইটে আছে। একজন হচ্ছে হিউম্যান বিং, তার নিজস্ব ব্রাউজার থেকে যে ট্রাফিক জেনারেট করবে সেটা, যে লাইক আমি এই পেজটার ওয়েট যদি হয় 50 কিলোবাইট, তাহলে আমি এই সাইটের জন্য 50 কিলোবাইট ট্রাফিক জেনারেট করলাম। আমি যদি দুইটা পেজ ভিজিট করি, 50-50 কি 100 কিলোবাইট ট্রাফিক জেনারেট করলাম। বাট সার্চ ইঞ্জিন যখন আসবে, সার্চ ইঞ্জিন আমার পেছন পেছন, যেহেতু আমি সার্চ ইঞ্জিন থেকে ট্যাব ওপেন করে এসেছি, আমার পেছনে সার্চ ইঞ্জিনের যে ক্রাউলার তা সেটাও এসেছে। মানে সার্চ ইঞ্জিনের মাধ্যমে যে ভিজিটর আসে, সেটা স্বাভাবিক ভিজিটরের চাইতে একজন ভিজিটর বা 100 জন ভিজিটর যে ট্রাফিক জেনারেট করবে, কোনো একজন ইউজার সার্চ ইঞ্জিন থেকে আসলে তার সমপরিমাণ ট্রাফিক জেনারেট করবে এই সাইটে। কারণ এখানে 100 অফ পেজেস আছে। আমি যদি এটাকে হোম পেজে নিতে পারি, বা আমি যখন হোম পেজে যাব, সে প্রতিটা লিঙ্ক, সার্চ ইঞ্জিন প্রতিটা লিঙ্ক ভিজিট করবে। লিঙ্ক ভিজিট করতে করতে লাস্টে গিয়ে দেখবে তার সাইট ম্যাপ নামে একটা লিঙ্ক আছে। এই লিঙ্কটাতে যখন সার্চ ইঞ্জিনের রোবট ভিজিট করবে, এখানে গিয়ে দেখবে যে আরো কিছু লিঙ্ক দেখা যাচ্ছে। প্রতিটা লিঙ্ক সে একবার একবার করে ভিজিট করবে। বাট রুলস ইজ দ্যাট যে লিঙ্ক গুলো হতে হবে রিডেবল, সে যেন পড়তে পারে। এই যেরকম একটা ইউআরএল, সাইট এক্সটেনশনটা হবে সবার শেষ, এবং এক্সটেনশন হবে কি HTML। তো সে মনে করেন আমি যে সাইট পেজ ভিজিট করলাম দুইটা, বাট আমি সাথে সাথে আমার সাথে সাথে কে এসেছে? সার্চ ইঞ্জিন নিজে। আমার এখানে পেজ আছে 100, সে আমি দুইটা পেজ ভিজিট করেছি, বাট সার্চ ইঞ্জিন ভিজিট করেছে কতগুলো? এই সবগুলো পেজ। কারণ সাইট ম্যাপের মাধ্যমে সে যখন এখানে এসেছে, লুপে পড়ে গেছে, সবগুলো লিঙ্ক সে ভিজিট করতে বাধ্য। তো সাইটে সাইট ম্যাপ দেয়া হয় এই কারণেই, ইউজারের কথা চিন্তা করে না, সার্চ ইঞ্জিনের কথা চিন্তা করে। এটা একটা টেকনিক। ওকে, তো এই জায়গা থেকে বেনিফিট অনেক বেশি আসে। যেটা কোনো সাইটে ভিজিটর অনেক কম, বাট যতগুলো আসে সব কি থ্রু সার্চ ইঞ্জিন, ডিরেক্ট ইউজার নেই, পপুলার না, বাট সার্চ ইঞ্জিনের মাধ্যমে অনেক ভিজিটর আসে। তার ট্রাফিক কি, তার র্যাঙ্কিং অনেক হাই। কারণটা কি? আলটিমেটলি অনেক ট্রাফিক জেনারেট হচ্ছে কি দিয়ে? সার্চ ইঞ্জিন দিয়ে। বুঝা যাচ্ছে? তো এই কারণেই এখানে যখন আমি আইটি ট্রেনিং দিয়ে সার্চ দিচ্ছি, এটা এসইও করলে সম্ভব, আদারওয়াইজ না। অথবা গুগলের পেপার ক্লিকে সম্ভব। পেপার ক্লিক করতে হবে, পেমেন্ট দিতে হবে গুগলকে, সে অনুযায়ী ভিজিটর আসবে। এছাড়া সম্ভব না। আপনি তাকে প্রতিদিন 2000 টাকা দেবেন, সে আমাকে সেই কথা বলছে। প্রতিদিন 2000 টাকা দিলে প্রতিদিনে 1000 না, প্রতিদিন 2000 দিলে মাসে দিচ্ছেন 60,000। তার মানে আপনি যদি $600 দিয়ে দেন, এটা তো ডেফিনেটলি, কারণ ওখানে যদি আমি যদি 60,000 বা যদি $600 দিই, এবং প্রতি ভিজিটরের জন্য যদি আমরা ক্লিকের জন্য, পার ক্লিকের জন্য যদি অ্যাসাইন করে দেই হচ্ছে মনে করেন হচ্ছে 10 সেন্ট, 10 সেন্ট করে যদি আমি অ্যাসাইন করি, $600 একটু হিসেব করেন কত ভিজিটর আপনি পাবেন। গুগলের অ্যাডে চলে আসবে। এই যে এটা কি এসেছে? টাকা দিয়ে এসেছে, সে টাকা দিয়ে এসেছে। অ্যাডসেন্স এর অ্যাডের জন্য না, অ্যাডসেন্সে সে গুগলে অ্যাড দিয়েছে, এটা অ্যাডসেন্সের অ্যাড না, এটা গুগলে অ্যাড দিয়েছে, তার সাইটের অ্যাড। টাকা দিয়ে সে এসেছে, আমি কি এসেছি অর্গানিক, আর সে এসেছে টাকা দিয়ে। আমার ক্লিক করলে আমার কাছ থেকে, আমি তো কোনো টাকাই দেই নাই, বাট
এখানে যখন ক্লিক করা হবে, আমি যদি ক্লিক করি তার অ্যাকাউন্ট থেকে 10 সেন্ট বা 1 সেন্ট বা $1 কেটে যাবে। বোঝা যাচ্ছে? তো আপনার কাছ থেকে রেশিও অনুযায়ী ঠিকই নেবে যে 100 ভিজিটর বা 1000 ভিজিটর আপনাকে প্রতিদিনে দেবে, বাট সে এগেনস্টে গুগলকেও সে পে করবে। মাসের মাঝখানে যে মার্জিনটা সে রাখবে। বুঝতে পেরেছেন? সো ওখানে কোনো ওয়ে নেই যে আপনাকে ডিরেক্ট গুগল থেকে সাম আপ দিয়ে দেবে, কোনো ওয়ে নেই। তো যদি দিতেই হয় সেক্ষেত্রে পেমেন্ট করে নেবে, সেক্ষেত্রে তারা আপনার গুগলের কাছ থেকে পে পার ক্লিক অপশনটা নেবে। আচ্ছা, এখানে এসইও করা আছে আর কি, অপটিমাইজ করা আছে, এই কারণে সাইটটা আইটি ট্রেনিং দিয়ে সার্চ দিলে টপে আসে। ওকে, সো ট্রাফিক জেনারেট হয় এভাবে। ঠিক আছে, একজন ট্রাফিক নিয়ে কথা বলছিলেন, এই কারণে বিষয়টা বলা। নাইস, আমরা জেএসএন গ্লেমোটা নিয়ে এখন একটু কথা বলবো। জেএসএন গ্লেমো, এটা হচ্ছে টু স্টার্টটা হচ্ছে। আচ্ছা, আমি জেএসএন গ্লেমোটা ইনস্টল করার চেষ্টা করছি। ওটা করেছেন জেএসএন গ্লেমোটা? এটা 3 ভার্সন। দেখেন এটা একটু ডিফারেন্ট আর কি, জুমলা 3.0 ভার্সনের এটা জুমলাটা। আমরা প্রথমেই সাইট নেমটা দিয়ে নিব। অ্যাডমিন বলেছি, পাসওয়ার্ডটাও অ্যাডমিন বলছি। সাইট অফলাইন, ইয়েস অর নো, তার মানে আমি একেবারে লেটেস্ট ভার্সনের দিকে কিন্তু আছি। এই প্যাকেজটা একেবারে লেটেস্ট। আমি কিছু ইনফরমেশন দিলাম, সাইট নেমটা গ্লেমো বলছি, ডেসক্রিপশন লিখি নাই। ইমেল অ্যাড্রেসটা admin@glemo.com লিখেছি, অ্যাডমিন ইউজার আইডি, ইউজার নেম বলেছি অ্যাডমিন, পাসওয়ার্ড বলেছি অ্যাডমিন, কনফার্ম পাসওয়ার্ড বলেছি অ্যাডমিন। নেক্সটে যাচ্ছি। এবার আমাকে ডেটাবেসের কানেকশন দিয়ে দিতে হবে ওইটার মতোই, তাই না? এখানে কিন্তু ওই যে লাইসেন্সিং বা ল্যাঙ্গুয়েজ সিলেকশন ওইগুলো বিষয় আর নাই। সো ইউজার নেমটা আমি বলছি রুট, পাসওয়ার্ড আমার ব্ল্যাঙ্ক, ডেটাবেস নেম db_gsm গ্লেমো। এরপর আমি এটাকে টেবিল বলছি tbl। তারপরে আপনি ওল্ড ডেটাবেস প্রসেস ব্যাকআপ অর রিমুভ, ব্যাকআপ রেখে আমি নেক্সট বাটন প্রেস করছি। ওভারভিউটা দেখি যে এই প্রসেস হয়েছে, সাইটের নাম দেওয়া হয়েছে, ডেটাবেস টাইপ কানেকশন দেওয়া হয়েছে, রিকোয়ার্ড পিএইচপি ভার্সন বলা হচ্ছে, তাই না? এখানে সবকিছু বলে দিচ্ছে, রিকমেন্ডেড সেটিংস সবকিছু অ্যালাউড আর কি। ইমেল কনফিগারেশন নো, আমি ইনস্টল প্রসেস দিচ্ছি। এবার ইনস্টল হবে, সময় নেবে যদিও।
দেখেন ইনস্টল হয়েছে, আপনারা তো করে দিয়েছেন না ইনস্টল, এবং রিমুভ করে দিয়েছেন ইনস্টলেশন ফোল্ডার। ইনস্টল রিমুভ হয়েছে। সাইটে গেলে কি আসে? এই ই-কমার্স চলে আসে। এনাবল করে দিতে হবে আপনাকে। যদি সেম নামে আপনি জাস্ট ওই মিডিয়া ম্যানেজারের মধ্যে দিয়ে দেন, গত ঈদে আমি একটু স্লাইড শো দিয়ে একটা টেমপ্লেট বানালাম। ওরা বললো যে ওদের স্লাইড শো যে ফোল্ডারটা আছে ওর মধ্যে ওই ইমেজ করে দিলাম, কিন্তু আমার সাইজ বড়, ওগুলো ছোট, ওই সাইজ করতে পারে না। তাহলে ওটা অতটা ম্যাচিউর না, ওই সাইজ যতটুকু অতটুকু করে দিতে হয় ফটোশপ দিয়ে আপনাকে, তাহলে ঠিকঠাক আসবে। ঠিক আছে, কিছুটা বোঝা যাচ্ছে না যে প্যাকেজ গুলো কেমন দেখতে কিভাবে হয়। এখানে আমরা যদি এটাতে যাই, একটু খেয়াল করেন, আমরা যদি জুস্টারে যাই, জুস্টারের অ্যাডমিন প্যানেলটাতে আমি যাচ্ছি। জুস্টারের অ্যাডমিন প্যানেলে অ্যাডিশনাল কি আছে সেটা একটু দেখায়। স্পষ্ট করে দেখার উপায় নাই, ওভাবে দেখতে ওভারল্যাপ করে থাকে। এটাই যে দেখায় অনেক বড় পাওয়া আর কি। হ্যাঁ, সিএমএস তো দেখাতে পারে না। হ্যাঁ, এটা তো থার্ড পার্টি, কারো উপরে এসে দেখাচ্ছে, সে আউটলাইন করে দেখে। পজিশনটা আপনি দেখবেন তো, আমরা জানি কিভাবে দেখতে হয়। টেমপ্লেট পজিশন ইকুয়াল 1 দিয়ে দেখতে হয়। প্রথমে যদি না দেখায়, পজিশনটা না দেখায়, তাহলে বুঝতে হবে যে আমাকে ওই অপশনে গিয়ে এনাবল করে দিতে হবে। অপশনে গিয়ে আমাকে এনাবল করে দিতে হবে, দেন না পজিশন গুলো দেখাবে যে এনাবল করে দিচ্ছি। টেমপ্লেট পজিশনে যখন আমরা হিট করছি, এবার পজিশন গুলো দেখাবে, যে আউটলাইন পজিশন দেখাবে, এবং কত কি পজিশন আছে সব আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, তাই না? সো আমি অ্যাডমিন প্যানেলটাতেও ঢুকেছি। অ্যাডমিন প্যানেলটাতে একটু যদি চেক করি কন্ট্রোল প্যানেলটা, তাহলে জুস্টারে দেখা যায় যে আমাদের এখানে 15টা মতো কুইক অ্যাক্সেস থাকে, তাই না? 15টা মতো কুইক অ্যাক্সেস আছে। জেসিই ফাইল ব্রাউজার, এটা অ্যাডিশনাল, এটা জুমলাতে কিন্তু থাকে না, এটা এক্সট্রা, তাই না? ফাইল ব্রাউজারটা এক্সট্রা আর কি।
যে রুট ব্যানার ইমেজ, এটা হলো আমাদের যে মডিউল ম্যানেজারটা আছে, মিডিয়া ম্যানেজার, সেই মিডিয়া ম্যানেজারের আরেকটা অপশন আর কি দিয়ে রেখেছে তারা এখানে। আরো কিছু বিষয় আছে, কম্পোনেন্ট, এই যে জেসি এডিটর, যে কমেন্টস, জুমলা আপডেট, তাই না, এই যে নিউজ ফিড, এই বিষয়গুলো যেটা অ্যাকচুয়ালি এগুলোকে কম্পোনেন্ট বলা হচ্ছে, ঠিক আছে। এবং কম্পোনেন্ট গুলো নরমালি আমাদের অ্যাডমিন প্যানেলের ডাটা দেওয়ার জন্য আমার এই পুরো অ্যাডমিন প্যানেলটাকে রেডি করে যে আপনি কি করতে চাচ্ছেন। এই যে ফাইল ব্রাউজার, এখান থেকে কিন্তু ইনস্টল চ্যাট ইউজ করা যায়, এডিটর পাবলিশার, প্রোফাইল দেখা যায়, কে এটাকে এডিট করবে। আপনি একটা নিউজ পোর্টালে কিন্তু এই বিষয়গুলো দরকার পড়ে, তাই না। এডিটরের গ্লোবাল কনফিগারেশন, আমি যদি ওই নিউজ পোর্টালের একটা কনফিগারেশন দিতে চাই, সেটা কিন্তু এখান থেকে দেয়া যেতে পারে। একটু খেয়াল করেন, আমি যদি গ্লোবাল কনফিগারেশনে যাই, যে ভ্যালিডেট HTML ঠিক আছে, ডক টাইপ আসবে, এন্টিটি এনকোডিং আসবে, কিপ অন ব্রেকিং স্পেস আসবে, প্লাগইন মডিউল ফরম্যাটিং ডিসপ্লে, আমার ডাটা ফরম্যাটটা কিভাবে হবে, কম্প্রেশন অপশন কি হবে, অ্যাডভান্স অপশন গুলো কি হবে, এই যে কনফিগারেশন গুলো, সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, তাই না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কম্পোনেন্টের ইউজ। আমরা কম্পোনেন্ট নিয়ে আজকে ফার্স্ট টাইম আলোচনা করছি, বাট কম্পোনেন্ট বিষয়টা কি, কম্পোনেন্টটা হচ্ছে অ্যাডমিন প্যানেলকে রিলেটেড টাইপ অফ সাইট বানানোর জন্য যে যে ফিচার গুলো অ্যাডমিনে অ্যাড করা হয়, জুমলা যা আছে তার সঙ্গে অ্যাডিশনাল অ্যাডমিন ফিচার যখনই আমরা অ্যাড করতে যাব, তখনই কি আমাকে ইনস্টল করতে হবে কম্পোনেন্ট। একটা একটা এক্সাম্পল আমি দেই, সেক্ষেত্রে আপনারা আরো খুব ভালো বুঝতে পারবেন। এক্সাম্পলটা দিব ঠিক এভাবে, ডেমোটা পরে নিয়ে আসছি। আমাদের যে আগের সাইটটা ছিল সেখানে যাই, আগের সাইটটা ছিল হচ্ছে নিউজ পেপার, এটা আমরা করছিলাম। এখানেই মনে করেন আমি অ্যাডমিন প্যানেলে যাচ্ছি, গিয়ে আমি একটা এক্সটেনশন ইনস্টল করব। একটু খেয়াল করেন, এক্সটেনশনটা আমি নিচ্ছি, আমার কাছেই রাখা আছে এক্সটেনশন, জুমলা কম ভার্চুমাট এক্সট্রাক্ট ফার্স্ট, কম ভার্চুমাটটা আগে ইনস্টল করতে হয় আর এক্সট্রা পরে ইনস্টল করতে হয়। তো এই কম ভার্চুমাটটা আমরা ইনস্টল করব। এটা অ্যাকচুয়ালি ই কমার্সের একটা কম্পোনেন্ট। আমি যখনই এটা জুমলাতে ইনস্টল করব, আমার অ্যাডমিন প্যানেলটা ই কমার্স সাইট বানানোর জন্য রেডি হয়ে যাবে। রাইট, অ্যাডমিন প্যানেলটা ফ্রন্ট এন্ডে কিন্তু কোনো ইফেক্টই হবে না। ফ্রন্ট এন্ডে ইমপ্যাক্ট করবে কখন, যখন এই মডিউলগুলো আমরা ইনস্টল করব এবং মডিউলগুলো পাবলিশ করব ফ্রন্ট এন্ডে। ওকে, তো এই কম ভার্চুমারটা যদি আমরা ইনস্টল করি, কম ভার্চুমারটা আমি এক্সটেনশন ম্যানেজারে যাচ্ছি, ব্রাউজ করছি, কম ভার্চুমার 2.2 আমি আপলোড এন্ড ইনস্টল বলছি। না, গ্ল্যামার আন্ডারে না, আমাদের যে প্রথম দিন যেটা করেছিলাম একদম ফ্রেশ। হ্যাঁ, ফ্রেশ জুমলা। এই যে দেখেন আমাদের ইনস্টল হয়েছে ভার্চুমার কম্পোনেন্ট। আমাকে স্যাম্পল ডাটাটা ইনস্টল করতে বলছে, আমি স্যাম্পল ডাটাটা ইনস্টল করে দিচ্ছি। এটা বড় একটা চেঞ্জ নিয়ে আসবে আমার অ্যাডমিন প্যানেলে, মানে অ্যাডমিনের মধ্যে আরেকটা অ্যাডমিন, দেখেন অ্যাডমিনের মধ্যে আরেকটা অ্যাডমিন চলে আসে। নাম্বার অফ ফিচার্স, একটা ই কমার্সের জন্য যা যা থাকা দরকার, প্রোডাক্ট ক্যাটাগরিজ, প্রোডাক্ট তৈরি করা, কাস্টম ফিল্ড তৈরি করা, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, টেক্সট ম্যানেজমেন্ট, রিভিউ রেটিংস, সব কিছু কিন্তু চলে আসে এবং প্রত্যেকের বড় বড় অপশন আছে। প্রত্যেকেরই নাম্বার অফ ফিচার্স আছে।
রাইট? ই কমার্সের জন্য যেটা প্রয়োজন পড়ে এটা আসছে কোথায়? কম্পোনেন্টের মধ্যে। দেখেন ভার্চুয়াল, আমি যদি আমার কন্ট্রোল প্যানেলে যাই, এখানে গিয়ে আমি দেখবো পুরো জুমলাটা, রাইট? আর আমরা যখন কম্পোনেন্টস এর মধ্যে গিয়ে ভার্চুয়ালে যাব তখন অ্যাকচুয়ালি ওই ই কমার্সের ম্যানেজমেন্ট প্যানেলটা পেয়ে যাবো। ই কমার্স সাইট ম্যানেজমেন্ট যে প্যানেলটা, প্রোডাক্ট বানানো, ক্যাটাগরি বানানো, অর্ডার প্রসেসিং, ট্যাক্সিং, কুপন তৈরি করা থেকে শুরু করে একটা ই কমার্সের যা যা থাকা দরকার সবকিছু পেয়ে যাবো, রাইট? তো এটা কিন্তু আমার ফ্রন্ট এন্ড সাইডে কোনো ইফেক্টই ফেলে না, কিছুই হয় না, কারণ আমরা ফ্রন্ট এন্ডে কোনো কিছুই পাবলিশ করি না। এখন পাবলিশ করার জন্য ব্যাক এন্ডে যে ডাটাগুলো, এটা ফ্রন্ট এন্ডে পাবলিশ করার জন্য আমি একটা কাজ একটু করতে পারি। কম্পোনেন্টের জন্য আমি হোমের সঙ্গে একটু খেয়াল করেন, আমি মেনু বলছি, মেনুটাকে বলছি মেইন মেনুতে যাচ্ছি, মেন মেনুতে গিয়ে আমি বলছি হোম, হোমে এডিট করতে যাচ্ছি। হোম তো ফিচার্ড আর্টিকেল দেওয়া আছে, তাই না? হোমে কিন্তু দেওয়া আছে কি ফিচার্ড আর্টিকেল। আমি যদি সিলেক্ট করি, ভার্চুয়াল ইনস্টল করার পর ভার্চুয়ালটা চলে আসার কথা, কোথায় যেন ভার্চুয়াল আছে, কই কি জানেন? এই তো ভার্চুয়াল, তাই না? হ্যাঁ, ভার্চুয়াল এর টোটালটাই ভার্চুয়াল। ভার্চুয়াল ক্যাটাগরি লেআউট, ম্যানুফ্যাকচারার লেআউট, লিস্ট অর্ডারস, আমি কি দেখাবো? ভার্চুয়াল ফ্রন্ট পেজ। হ্যাঁ, আমার সাইটে ভার্চুয়ালের ফ্রন্ট পেজটা রেখে দিলাম। সিলেক্ট ক্যাটাগরি, এখানে কিন্তু আর কোনো সেটিংস এর প্রয়োজন নেই। আমি যদি সেভ দিয়ে দেই, আমি স্যাম্পল ডাটা ইনস্টল করেছি, এটা হার্ডওয়্যার প্রোডাক্ট কিছু দেখাবে আর কি, টুলস দেখায়। আমি হোম পেজে যদি যাই, এই যে দেখেন কিছু ক্যাটাগরিজ চলে আসে, গার্ডেন টুলস, হ্যান্ড টুলস, পাওয়ার টুলস, ফিচার কিছু প্রোডাক্ট চলে আসে। আমি যদি প্রোডাক্টের ডিটেলে যাই, প্রোডাক্টের ডিটেলে যাওয়া যাচ্ছে, আমি স্পেসিফিক ওই ক্যাটাগরির ডিটেলে আসছি, কিন্তু আমি ক্যাটাগরির মধ্যে বেশ কিছু প্রোডাক্ট আছে। আমি যদি প্রোডাক্ট ডিটেলে যাই, এই প্রোডাক্টের ডিটেলে আসে, আমি এটাকে আমি কার্টে অ্যাড করতে পারি। ই কমার্সের কি শপিং কার্ট আছে না, শপিং কার্টে চলে আসে, ঠিক আছে? এখান থেকে আমাকে বলছে যে কার্ট হয়েছে, কার্ট ডিসপ্লে করা নেই, আমি কন্টিনিউ শপিং করছি। কার্টটা দেখানোর জন্য কিন্তু আমার মডিউল লাগবে, রাইট? আমার কিন্তু কার্টের ভেতরে প্রোডাক্ট অ্যাড করা আছে, একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে কার্টের মধ্যে, রাইট? বাট কার্টটা যেহেতু আমি দেখতে পাচ্ছি না, কারণ কি কার্টটা দেখানোর জন্য আমার মডিউল দরকার, সেই মডিউলটা আর আমি এখনো পাবলিশ করি নাই, তাই না? তো আমরা এখন কিছু মডিউল পাবলিশ করি। কম্পোনেন্ট ইনস্টল করলে সঙ্গে সঙ্গে মডিউল ইনস্টল হয় না। এই যে আরেকটা মডিউল ম্যানেজারে গিয়ে দেখি ভার্চুয়ার্টে তেমন কিছু এসেছে কিনা, কিছুই আসে না। ভার্চুয়ার্ট দিয়ে ভিএম দিয়ে চলে আসে, ভিএম দিয়ে কিছু আছে কিনা সেটা একটু সার্চ করি, ভার্চুয়ার্ট নেই, ভিএম এর কোনো কিছু নেই। বাট আমি যদি এখন এক্সটেনশন ম্যানেজারে গিয়ে ইনস্টল করি, এই যে দ্বিতীয়টা কম ভার্চুয়ার্ট 2.026 এক্সট্রা ইউআই, হ্যাঁ, তাহলে কিছু মডিউল ইনস্টল হয়ে যাবে উইথ সাম প্লাগইনস, রাইট? সো প্লাগইনস ইনস্টল হয়ে যাবে যাতে সে জুমলা কোডের সাথে ইন্টিগ্রেট করে ডাটাগুলো তুলে আনতে পারে। ওকে, সো দেখি কি ধরনের প্লাগইন ইনস্টল বা মডিউল ইনস্টল হচ্ছে। এখান থেকে তারা বলছে যে ভার্চুয়াল 2 মডিউল ইনস্টল, ভার্চুয়াল মডিউলগুলো ভার্চুয়াল ল্যাঙ্গুয়েজ টু জুমলা ল্যাঙ্গুয়েজ, ভার্চুয়াল 2 ল্যাঙ্গুয়েজ মুভ টু জুমলা ল্যাঙ্গুয়েজ, এখানে হচ্ছে ইনস্টল ভার্চুয়াল প্লাগইন এন্ড মডিউল সাকসেসফুলি। সো কিছু প্লাগইন এবং মডিউল ইনস্টল হয়েছে। আমি একটু চেক করি এখন মডিউল ম্যানেজার থেকে, একটু খেয়াল করেন যে ভিএম দিয়ে কয়েকটা মডিউল 1 2 3 4 5 6 ছয়টা মডিউল কিন্তু ইনস্টল হয়ে গেছে। আর যদি আমি প্লাগইনে যাই, প্লাগইনে তেমন কোনো কাজ নেই। প্লাগইন কি করে ভেতর থেকে সাপোর্ট করে কাকে? কম্পোনেন্ট আর মডিউলকে। মডিউল কম্পোনেন্টের মাধ্যমে ব্যাকএন্ড থেকে ডাটা ডেটাবেসের দিকে যাবে, আর মডিউল কি করবে? ডেটাবেসের ডাটা তুলে নিয়ে আসবে। জুমলা ইন্টিগ্রেশন, যেহেতু এটা থার্ড পার্টি, কোন একটা ওয়ে হয়ে মাঝের কোন একটা মিডিয়া হয়ে জুমলার সঙ্গে ইন্টিগ্রেট হচ্ছে, মিডিয়াটার নাম কি? প্লাগইন। যে মিডিয়া থ্রুতে ওই থার্ড পার্টিটা জুমলার সঙ্গে ইন্টিগ্রেট হচ্ছে, তো সেটা অ্যাকচুয়ালি প্লাগইন। আমরা প্লাগইনের মধ্যে কি আসছে একটু দেখি, ভিএম এ ভিন্ন নামে আছে।
যে পেপাল একটা প্লাগইন এসেছে দেখা যাচ্ছে। মানি ব্রোকার্স, ভার্চুয়াটের এগুলো সব কি স্ট্যান্ডার্ড, চেকআউট, ডেইলি ডিসপ্লে, মান্থলি ব্রোকার্স, এগুলো সব কি ভার্চুয়াট ওরিয়েন্টেড। হ্যাঁ, এগুলো সব ভার্চুয়াটের। এই যে ভিএম পেমেন্ট, ভার্চুয়াট পেমেন্ট, এইগুলো সব কি ভার্চুয়াটের প্লাগইন। বুঝা যাচ্ছে? এটা ভার্চুয়াটের রিলেটেড প্লাগইন। আমি এগুলোকে এনেবল করে দিয়ে রাখবো আর কি, যখন যেটা প্রয়োজন পড়বে। সো আমার মডিউল গুলোকে একটু চেক করি যে কি কি মডিউল এসেছে মডিউল ম্যানেজার থেকে। এই যে মডিউল গুলো সবার পজিশন কত? 4। জানি না এখানকার 4 পজিশন কোনগুলো। লেফট সাইডে এটা কি 4? তাই তো মনে হচ্ছে 4 পজিশনে সবাই চলে আসে, খেয়াল করেছেন? সো কার্ড যদি আপনি দেখেন, কার্ড কোথায়? ভার্চুয়াল কার্ড, শপিং কার্ট, কার্ড ইজ এমটি। আমি যদি প্রোডাক্ট ডিটেইলে গিয়ে এবার কার্টে প্রোডাক্ট অ্যাড করি, অ্যাড টু কার্ট, নো পেমেন্ট মেথড হ্যাজ বিন কনফার্ম। আচ্ছা, কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নেই, এই কারণেই অ্যাকচুয়ালি এটা হচ্ছে। আমরা পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো আর কি। প্লাগইন থেকে যাই, ভার্চুয়াটে যাই। আমরা যদি পেমেন্ট মেথড গুলোর মধ্যে পেপালের এই প্লাগইনটা, মনে করেন এই পেপাল প্লাগইনটা স্ট্যান্ডার্ডটা দুটাকে টিক মার্ক করেছি, টিক করে এটাকে এনেবল করে দিলাম। পেমেন্ট মেথড দেয়া নেই, আমি কন্টিনিউ শপিং এ যাচ্ছি। আমার তো কার্টে প্রোডাক্ট অ্যাড হয়ে যাওয়ার কথা, তাই না? বাট কার্টে প্রোডাক্ট কিন্তু অ্যাড হচ্ছে না। আমি অ্যাড টু কার্ট বলছি, কার্টটা ডিসপ্লে করছে না, কার্ট আমার এমটি শো করছে। লগ ইন করতে বলছে, আর রেজিস্ট্রেশন করতে বলছে, বিলিং দিতে বলছে, প্লিজ সিলেক্ট এ শিপমেন্ট মেথড, সরি নো শিপিং মেথড ম্যাচ। তার মানে এখানে শিপিং মেথড এবং পেমেন্ট মেথডটা ইনস্টল করা নেই। শিপিং এবং পেমেন্ট আমাদের কনফিগারেশন আছে, এখানে কনফিগারেশনে কারেন্সি, শপ অর ফিল্ড, অর্ডার স্ট্যাটাস, ম্যানুফ্যাকচারার, প্রোডাক্ট, শপ, টুলস, কন্ট্রোল প্যানেল, কনফিগারেশন, পেমেন্ট মেথড। ঠিক আছে, অ্যাডমিন প্যানেলে ভার্চুয়াটে এসেছে, এখানে কিন্তু কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নেই, তাই না? কোনো পেমেন্ট মেথডই দেয়া নেই। আমি নতুন করে একটা পেমেন্ট মেথড অ্যাড করার চেষ্টা করছি। পেমেন্ট নেম, PayPal, published yes, payment description, PayPal payment। এখান থেকে সিলেক্ট করে দিব কাকে? PayPal কে। শপার গ্রুপ, গোল লেভেল, লিস্ট অর্ডার 10। ঠিক আছে, পেমেন্ট নেমটা আমি বলছি পেপাল থেকে যদি আমি বলি তপু 1826@gmail.com। কনফিগার করলাম আর কি। সেভ এন্ড ক্লোজ। আমাদের একটা নতুন পেমেন্ট মেথড অ্যাড হয়ে গেল, তাই না? একটু খেয়াল করব, এখানে এসে দেখবেন যেন একটা পেমেন্ট মেথড দেখা যাচ্ছে।
add to cart করি no shipping method has been configured please enter your address first so আমি কিন্তু পেমেন্ট মেথড সেট করেছি আমার এররটা চলে গেছে তাই না আমি শিপিং মেথড আমাকে সেট করতে বলছে সো কনফিগারেশন থেকে আমরা এই যে শপ অফ কনফিগার করতে পারি শিপিং মেথড অ্যাকচুয়ালি এখানে দিতে পারি আর কি শিপিং মেথড ভার্চুয়ালটা যায় শপার শিপিং কোথায় ট্রান্সলেশন ডকুমেন্টেশন কনফিগারেশন আমাদের ওখানে কি কি দেয়া হলো পেমেন্ট মেথড একটা দিয়েছি পেপ্যাল পেমেন্ট প্রো 3D সিকিউর পপুলার এক্সটেনশন আমাদের আর অ্যাড করতে হবে কি শিপিং মেথডটা কোথা থেকে অ্যাড করি প্রোডাক্টে শিপিং মেথড নেই আমাদের শিপিং মেথডটা অ্যাড করে দিতে হবে কনফিগারেশন এটা তো টোটাল কনফিগারেশন টুলস এর মধ্যে টুলস এর মাইগ্রেশনে নেই সব শিপমেন্ট মেথড এই পেমেন্ট মেথড যেরকম আছে শিপমেন্ট মেথডও দেওয়া যায় আমি নিউ থেকে একটা শিপিং মেথড দিচ্ছি শিপিং এর নাম কি লাইক ডু ডিরেক্ট ঠিক আছে ডু ডিরেক্ট শিপমেন্ট মেথডটা আপনি এখান থেকে বলে দিচ্ছেন বাই ওয়েট শিপমেন্ট কান্ট্রিজ এটা সেট করছি শপার গ্রুপ গোল্ডেন লেভেল ডেপথ 10 সো কনফিগারেশন কিছু আছে নেই সেভ এন্ড ক্লোজ সো আমরা কি করলাম একটা শিপিং মেথড দিলাম একটা পেমেন্ট মেথড মিনিমাম দিয়েছি এবার চেক করি প্লিজ এন্টার ইওর অ্যাড্রেস ফার্স্ট আমার যে অ্যাড্রেস এটা অ্যাকচুয়ালি শপ আপনার শপের অ্যাড্রেস শপ নেম কোম্পানি নেম ইউআরএল অ্যাড্রেসটা কোথায় কান্ট্রি তো দেওয়াই আছে অ্যাড্রেসটা কোথায় ভেন্ডর ইনফরমেশন তো দেওয়াই আছে ইনভয়েসটা ঠিক এভাবে যাবে শপার ইনফরমেশন ডিসপ্লে নেম পাসওয়ার্ড ওই শিপার অ্যাড্রেস আচ্ছা শিপমেন্ট অ্যাড্রেস কোথা থেকে শিপমেন্ট হবে গেল অ্যাড অ্যাড্রেস shipment address nickname manager corporation Bangladesh state province আসে নাই মোবাইল নাম্বার
17 Joomla save and close proper information ও দেওয়া হয়েছে। আচ্ছা এবার আবার চেক করি নাইস অ্যাড্রেস তো দিয়েছি শিপমেন্ট পেমেন্ট মিডিয়া ফাইল সব তারপর অ্যাড্রেস দিলাম তো ভেন্ডর ইনফরমেশন এখানে দেওয়া আছে এগুলো সব চেঞ্জ করা যায় লোগো টোগো গুলো সব চেঞ্জ করা যায় ইনফরমেশনও এখানে অ্যাড্রেস বলতে কি বোঝাচ্ছি আমরা মডিউলগুলো ইনস্টল বা পাবলিশ হয়েছে এখন যে প্রবলেমটা হচ্ছে আমরা কার্টে প্রোডাক্ট অ্যাড করতে পারছি না মূল প্রবলেমটা হচ্ছে কার্টে প্রোডাক্ট অ্যাড করা যাচ্ছে না আমি একটু চেক করি টুল ডিটেল অ্যাড টু কার্ট error আসছে প্লিজ এন্টার ইউর অ্যাড্রেস ফার্স্ট তো পেন ড্রাইভটা এটা একটু দিয়ে দেই আগে এই যে কনভার্ট টু মাচ না এটাই বেস্ট এটাই বেস্ট হ্যাঁ জুমলার জন্য এটাই বেস্ট বাট আপনি যদি প্যাকেজ পান তাহলে এই ধরনের প্রবলেম ফেস করতে হবে না সবকিছুই করা থাকবে আপনাকে শুধু চেঞ্জ করতে হবে আমি যেটা দেখাচ্ছি যে এটা কিন্তু অনেক প্রবলেম আছে যে আমার সেটআপ দেওয়া থেকে শুরু করে টেমপ্লেট ডিজাইন মডিউল প্লেসমেন্ট বা সব কিছু নিয়ে আমাকে কিন্তু বসে বসে সব কনফিগারেশন গুলো দিতে হবে ধরে ধরে এই প্রবলেম গুলো আসবে কখন যখন আপনি র জুমলার উপরে আলাদা আলাদা কম্পোনেন্ট মডিউল ইনস্টল করে কাজ করতে যাবেন ডিসপ্লে হচ্ছে মাঝখানে একটা জায়গাতে প্রবলেম ক্রিয়েট করে আছে খেয়াল করেছেন সো এটা সলিউশনের জন্য আপনার হয়তো অনেক সময় লেগে যেতে পারে এটা এরকম না যে সলিউশন দেওয়া যাবে না সলিউশন দেওয়া যাবে বাট খুঁজে খুঁজে বের করতে হবে কারণ এটা এমন একটা এরিয়া বাস আপনি কত কিছু নিয়ে কাজ করবেন সো এই ফিচারটা কোথায় আছে প্রতিনিয়ত চেঞ্জ হয় এই অ্যাড্রেস দেওয়ার ফিচারটা কোথায় আছে এটা খুঁজে বের করতে পারলে অ্যাড্রেস দিলে আমার এররটা চলে যাবে কার্টে প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে পরের স্টেপে আমরা চলে যাব আপনারা ফ্রেশ জুমলার মধ্যে এটা একটু ইনস্টল করেন কম্পোনেন্টটা আর মডিউলগুলো ইনস্টল করেন এক্সট্রা হয় তারপরে আমরা অ্যাড্রেস নিয়ে ওটা বাইরে বেশ ঠান্ডা ভিতরটা গরম এটা কি আপনাদের আছে না নেই চলে গেছে আনেন নাই এটা রাইট সাইডে নিয়ে আসেন কিছু মডিউল এই রাইট সাইডে নিয়ে আসেন কিছু লেফটেই থাক সো কম্পোনেন্ট সম্পর্কে কি ধারণা পাওয়া যাচ্ছে আর প্লাগইন গুলো কি কাজ করছে আমাদের আচ্ছা তো যেটা কাজ আর কি আমাদের সেটা হচ্ছে কি মোর এন্ড মোর প্র্যাকটিস বিভিন্ন টাইপের সাইট নিয়ে প্রথমে প্র্যাকটিসটা কিন্তু প্যাকেজের দিকে গেলে ভুল হবে আগে স্ক্র্যাচ থেকে কিছু সাইট বানানোর চেষ্টা করতে হবে হ্যাঁ ফার্স্টে যেটা করেছি আমি যে এগুলো করা যায় এটা একটা টাস্ক দিলাম রাইট যে প্যাকেজ পাওয়া যায় না বললেও পারতাম তাই না হয়তো আপনারা ম্যাক্সিমামই জানতেনই না যে প্যাকেজ বলে কিছু একটা আছে যেটা ইনস্টল দিলে এরকম একটা সাইটের মতোই চলে আসে বাট এটা জানানো দরকার ছিল যে না শর্টকাট প্রসেসও আছে এটা তো ডেফিনেটলি শর্টকাট আরো শর্টকাট আর কি প্যাকেজের ইউজটা অনেক খোঁজাখুঁজি করতে হয় আর কি অনেক অনেক সময় ব্যয় করতে হয় এখন হ্যাঁ যারা প্রফেশনাল কাজ করে যারা কাজ করতে করতে হ্যাবিচুয়েট হয়ে গেছে তারা
ট্রাস্টেড হয়ে গেছে সাইটগুলোর কাছে ক্লায়েন্টরা তারা ওই দিয়ে রাখে। কিছু কিছু সাইট আছে যেখানে আপনি মেম্বারশিপ নিয়ে রাখতে পারেন, লাইক $99 দিয়ে 1 ইয়ারের জন্য মেম্বারশিপ রাখছেন, তাদের যে রিসোর্স গুলো আসছে আপনি ওগুলো ফ্রি ডাউনলোড করতে পারবেন। আপনার সবগুলো কেনার দরকার নেই, আলাদা আলাদা করে আপনি মেম্বারশিপ নিয়ে রাখেন, তারা যা দেবে যত প্যাকেজ বের হবে সব আপনি নিয়ে নেবেন। বোঝা যাচ্ছে? যারা প্রফেশনাল কাজ করে $99 কত এখনকার লোকাল মার্কেটে কত 8,000 টাকা। তো যেটা অ্যানুয়ালি দিয়ে রাখলে আপনি কিন্তু অনেক ধরনের সাইটের প্যাকেজই পেয়ে যেতে পারেন। ওয়ার্ডপ্রেস বলেন, জুমলা বলেন, যে আদার সিএমএস গুলোতে মানে বেশ কিছু মার্কেটপ্লেস আছে যারা রিসোর্স গুলো কিনে থাকেন। তাদের লাভ কি? মনে করেন ওই যে প্যাকেজ গুলো বানালো তারা যদি 1,000 কাস্টমার পায় $100 করে, ডেফিনেটলি তাদের মার্কেট আছে, ভ্যালু আছে। আপনার কাছ থেকে $100 করে নিচ্ছে কম পয়সায়, আরো 999 জনের কাছ থেকে $100 করে নিচ্ছে, তাই না? একই জিনিসই তো তারা প্রোভাইড করে, হয়তো তারা 10-15টা প্রোডাক্ট তৈরি করে রেখে কারেন্ট সিএমএস গুলোর উপরে বেস করে। ওকে, তো জুমার্ট অন্যতম জুমলার জন্য। ওয়ার্ডপ্রেসের জন্য ওয়ার্ডপ্রেসের নিজস্ব সাইটই যথেষ্ট, ওয়ার্ডপ্রেসের নিজস্ব সাইটেই অনেক বেশি পারচেজ এবং ফ্রি এক্সটেনশন আছে সেখানে, টেমপ্লেট বলেন, প্লাগইন বলেন, প্রচুর পাবেন। তো আমরা জুমলাতে জাস্ট কাস্টমাইজেশন লেভেলটা ধরলাম বা দেখলাম, আমরা কিন্তু কোডিং লেভেলে তেমনটা একেবারেই ফোকাস করি নাই, কারণ কোডিংটা আমরা জানি না। পিএসপি প্রোগ্রামিং বা জুমলা প্রোগ্রামিং করতে গেলে আমাদের পিএসপি তে নলেজ দরকার পড়ে, কিছুটা এইচটিএমএল সিএসএস নলেজ আছে, যার উপরে বেস করে আমরা এইচটিএমএল সিএসএস এর কিছু এরিয়াতে কিছুটা চেঞ্জ আনতে পারি চাইলে, যে টেমপ্লেট এরিয়া গুলোতে টেমপ্লেটের এই অপশন গুলো আমরা হয়তো চেঞ্জ করতে পারি, আবার পজিশন দেখে দেখে এগুলোকেও তুলে দিতে পারি, এটা তো আমরা আগে শিখেছি। সো কিছু কিছু জিনিস যে লাইক আমি যদি লোগোটা চেঞ্জ করতে চাই সেটা, অথবা যে পাশে ব্যানারটা ডিসপ্লে করছে সেটা, অথবা কি নিচে টেক্সট যেটা কপিরাইট অপশন দেখা যাচ্ছে ঠিক এইটা, সো একটু কোড লেভেলে আমি একটু যাওয়ার চেষ্টা করছি। আমি গতদিন নেটবিনসে আমাদের এই নিউজপেপার প্রজেক্টে অ্যাড করেছিলাম মোস্ট প্রবাবলি, মানে এই নেটবিনসটা আমি এই যে নিউজপেপারটা ওপেন করা আছে, আমি তো নিউজপেপারটা করেছিলাম, আমি আজকে যেটা করেছি সেটা একটু ওপেন করি। জুমার্টটা মনে করেন এই যে অ্যাড প্রজেক্ট, ওই আপনার এইচটিএমএল এর একই রুলস, ওইটা তো HTML5 ছিল, এটা হবে কি শুধু পিএসপি, ওটা HTML5 দিয়ে করেছিলাম, এখন আমাদের যেটা করতে হবে পিএসপি দিয়ে। সো নেক্সটে যাচ্ছি, ব্রাউজ করে আমি আমার প্রজেক্টটাকে দেখিয়ে দিব। অ্যাকচুয়ালি আমি দেখাতে যাচ্ছি আমার ডি ড্রাইভের প্রজেক্টটাকে, তাই না? আমার ডি তে যে htdocs আছে, htdocs এর মধ্যে যে জুমস্টার নিউজপেপার, এটাকে আমি ওপেন করে এই নামটাকেই কপি করে প্রজেক্টের মধ্যে দিয়ে দিচ্ছি, দেন ফিনিশ। দরকার নেই, তো ওটা চলে আসবে। এগুলোতে জাভাস্ক্রিপ্টে কিছু হয়তো যাচ্ছে, স্পেসিফিক জায়গায় দেখা যাবে কোথাও কোথাও যেন একটা ফ্লগ আছে। এই যে ল্যাঙ্গুয়েজ প্যাক ফাইলের মধ্যে সিএসএস এর কোন একটা ফাইলের মধ্যে কিছু একটা এরর আছে, যেটা অ্যাকচুয়ালি নেগলিজেবল আর কি এররটা, সেটাও সে দেখায়। আচ্ছা, আমরা যেটা করব আর কি, আমরা টেমপ্লেটের কিছু চেঞ্জ আনতে চাচ্ছি, তাই না? টেমপ্লেট আমাদের ওপেন মিন টেমপ্লেটটা আছে, টেমপ্লেট ফোল্ডারে যাই, এই যে নিউজপেপারের যে টেমপ্লেট ফোল্ডারটা আছে, টেমপ্লেটের মধ্যে আমাদের যে টেমপ্লেটটা আমি যেটা ইউজ করছি জিডি ওপেন মিন 25, এই জিডি ওপেন মিন 25 এর মধ্যে নাম্বার অফ ফাইলস আছে, এর মধ্যে মেইন ফাইলটা হচ্ছে index ডট, একেবারে নিচের দিকে গিয়ে আমরা হয়তো এই ফুটার ইনফরমেশনটা চেঞ্জ করতে পারি। এই যে আমরা দিয়েছিলাম না ডিজাইন বাই
কোথায় যেন পড়েছিলাম, নিচে এই যে ডিজাইন বাই, এই যে কপিরাইট অ্যাট ওপেন মিন রাইট অর রাইট রিজার্ভ, এটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। কপিরাইটটা কোথায় আছে, এই যে কপিরাইট, কপিরাইট অ্যাক্ট 2013, এই যে এটাকে আমরা বাদ দিয়ে দিয়ে রাইটস রিজার্ভ, এটাকে যদি আমরা এখানে বাদ দিয়ে দেই, এটাকে রিমুভ করে দিয়ে আমি এখানে লিখলাম BIGL, চেক করলাম, রিলোড দেই, BIGL চলে আসছে না, আমরা কিন্তু চেঞ্জ করে নিতে পারছি। এবার টার্গেট করবো কোথায়, লোগোটাকে। লোগোটা কোথায় আছে, লোগো তো সব উপরের দিকে থাকে তাই না, স্টাইল এখানে লিংক করা হয়েছে, ফেভ আইকন দেওয়া হয়েছে, স্ক্রিপ্ট দেওয়া হয়েছে, বডিতে এসেই শুরুতেই স্লাইডার তো তার নিচে এই যে লোগো, দিস প্যারামিটার গেট লোগো অল লোগো। সো ইনফ্যাক্ট আমরা যদি দেখি, মোস্ট প্রবাবলি এই টেমপ্লেটটার অ্যাডমিন প্যানেল থেকে লোগোকে চেঞ্জ করা যায়, আদারওয়াইজ এটা ফিক্স থাকতো, এটাকে প্রোগ্রাম করে করা। এখানে প্রোগ্রাম প্যারামিটারস দিয়ে লোগোকে কল করা হয়েছে। আমি যদি এটাকে অফ করে দেই, এভাবে স্ল্যাশ দিয়ে দেই, ডিসেবল হয়ে যাবে না, আমার লোগোটা কিন্তু চলে যাবে, লোগো আর আসবে না। লোগো চলে গেল, লোগো ওই সেটা তো হবেই, ওটা একটা রুলস, যে আমি যে ডিরেক্টরিতে লোগোটা আছে, ডিরেক্টরিটা কোনটা এটা আমরা একটু দেখতে পারি, যে আমাদের ওয়ার্ক ড্রাইভ, জ্যাম, htdocs, নিউজপেপার, এখানে আমাদের যে টেমপ্লেটটার নাম কি, ডিডি ওপেন মিন্ট, এর ভেতরে ইমেজেস আছে, আমরা ইমেজেস এর মধ্যে থেকে কি আমাদের লোগোটা আমরা ফাইন্ড আউট করতে পারি না, এটা ব্যানার, এইটা লোগো, তাই না, এই লোগোটা দেখে এই সাইজেরই ডাইমেনশন কত, এই যে 377 বাই 120, এই ডাইমেনশনের একটা ইমেজ আমরা তৈরি করে একই নামে যদি রেখে দেই, এটা কাজ করবে। ওকে, এবার আমরা একটু চেক করে দেখি, ওই জায়গাতে রিপ্লেস করে যাবেন, রিপ্লেস বলতে কি, এটাকে রিমুভ করে দিয়ে নতুন ইমেজটা জাস্ট logo.png নামে যদি ওখানে দিয়ে দেই, তাহলে আমাদের লোগোটা চলে আসবে, logo.png ফাইল। বা সাইজে ছোট হলেও কিন্তু তাকে নিয়ে নেবে, বোঝা যাচ্ছে, বড় হলেও নেবে, বাট ভেঙে যাবে, তো জায়গাটা ভেঙে যাবে, নিয়ে নেবে। এখন আমরা টেমপ্লেট থেকে এটাকে চেঞ্জ করার অপশন আছে কিনা একটু খুঁজে বের করি। টেমপ্লেট ম্যানেজার, কোন ম্যাচিউর টেমপ্লেটে ওই ফিচারটা থাকে যে লোগো চেঞ্জ করা যায় বা ফুটার টেক্সট চেঞ্জ করা যায়, টেমপ্লেট ম্যানেজারে যায়, ডিডি ওপেন মিন্টে যদি যায়, সিএসএস স্টাইল চেঞ্জ করা যায়, এডিট মেইন পেজ টেমপ্লেট, HTML এন্ড থেকে সে চেঞ্জ করতে হবে, মানে ভেতর থেকে HTML এর কোড কিন্তু চেঞ্জ করা যায়। আমি দেখি, এটা index.php চলে আসে, CSS এডিট করা যায় না, এটা ফিক্স, চেঞ্জ করতে হলে CSS এর ভেতরে গিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে, অথবা কি আপনার ওই PHP ফাইলের মধ্যে গিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে। তো কোড লেভেল থেকে চেঞ্জ করতে হলে, আমি যদি মনে করেন কোনো একটা লোগো গুগল থেকে নিয়ে আসি,
গুগলের এই ইমেজটাকে নেই, সেভ ইমেজ অ্যাজ, এটা তো জেপিজি ইমেজ, পিএনজি টাইপ যদি সিলেক্ট করি, পিএনজি তে কনভার্ট, লোগো পিএনজি হয়েছে। এটা ডাইমেনশন দেখে আসি, 380 বা 133 কাছাকাছি। এটা 377 ছিল না, এটা 380। আমি এই লোগোটাকে কপি করে নিচ্ছি। ফোল্ডারটা কোনটা? এইটা, হ্যাঁ। আমি একে লোগো 1 করে দিচ্ছি, আর আমি যেটাকে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করে দিচ্ছি। এটা লোগো আর এটা লোগো 1। তাহলে আমাদেরটাই পাওয়ার কথা। একটু বড় তো যাসি না, একটু সাইজ করে নিলেই কিন্তু আমাদের লোগোটা বসে যাবে। এখন লোগোটার ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি এটার সঙ্গে মিলিয়ে দেই, তাহলে কিন্তু আলাদা করে বোঝা যাবে না। কন্ট্রাস্ট, না ট্রান্সপারেন্ট হলেও বোঝা যাবে না। ঠিক আছে, সো আমি লোগোকে চেঞ্জ করে দিতে পারছি, প্রায় পাশের ব্যানার থেকে শুরু করে এগুলোকেও আমি চেঞ্জ করতে পারি। HTML CSS জানলে, CSS এ মনে করেন এগুলো হচ্ছে হেডার ট্যাগ, রেড কালার দেওয়া আছে, তাই না? এর জন্য মূলত কাজ করছে এই টেমপ্লেটেরই যে CSS ফাইলটা আছে, মেইন CSS টা হচ্ছে টেমপ্লেট CSS, এটা হচ্ছে মেইন, আর বাকিগুলো হচ্ছে সাপোর্টিং টেমপ্লেটের জন্য। সো এখানে প্রবাবলি হেডার গুলোর জন্য কিছু CSS লেখা আছে। এই যে হেডার গুলোর জন্য মার্জিন বটম, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি দেওয়া আছে, স্পেসিফিক কালার দেওয়া আছে। আই থিংক এটা কোন ট্যাগ সেটা যদি আমি দেখতে চাই, তাহলে টুলস থেকে ওয়েব ডেভেলপারে গিয়ে আউটলাইন হেডিংস, এগুলো হচ্ছে আমার হেডার ট্যাগ, সবগুলো আমার হেডার ট্যাগ। ঠিক আছে, এবার টুলস থেকে আমি ওয়েব ডেভেলপারে গিয়ে আউটলাইন, কাস্টম এলিমেন্ট যদি আমি বলি, টুলস আউটলাইন ব্লক লেভেল এলিমেন্ট, কোন কোন ব্লক আছে সেটা এখান থেকে কিন্তু ব্লক লেভেলটা সে সেট করে দিচ্ছেন। এরপর আমি আবার দেখছি আউটলাইন থেকে ফ্রন্ট এন্ড এলিমেন্ট, আউটলাইন ফ্রন্ট এন্ড এলিমেন্ট করেছে। সো আমরা এই যে কোনো একটা পার্টিকুলার জায়গাকে যদি আমরা সিলেক্ট করে ভিউ করতে চাই, ভিউ সিলেক্টেড সোর্স, এটা H3 এর মধ্যে দিয়ে আছে, খেয়াল করেছেন এই টেক্সটটা H3 এর মধ্যে আছে না? সো এই যে রেড কালারের যে ব্লক তৈরি করছে আমরা বের করলাম, এখানে H3 এর জন্য ডেফিনেটলি CSS লেখা আছে। এই যে DD পোস্ট কন্টেন্ট H3, H3 তে একটা কালার দেওয়া আছে, তাই না? H3 এর জন্য মার্জিন দেওয়া আছে।
চলে গেছে, কালার কিন্তু চেঞ্জ হয় না। তার মানে আরো কিছু জায়গা আছে যেখান থেকে আমাদের চেঞ্জ আনতে হবে। এই যে A3, A4, তার মানে এই CSS লেভেল গুলো আমরা যদি নিয়ে কাজ করি, কোথায় কি আছে সেটা দেখে দেখে কিন্তু সেগুলো কালার স্টাইল থেকে শুরু করে সবকিছুই চেঞ্জ করে ফেলা সম্ভব। তুমি যদি বডি নামে কোনো ক্লাস আছে, ব্যাকগ্রাউন্ডে একটা পেজ কালার দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড দুইটা ব্যাকগ্রাউন্ড সেট করা আছে। আমি ব্যাকগ্রাউন্ড গুলোকে ডিডি মেইন এর ভেতরে যেটা আছে আউট করে দেব। ব্যাকগ্রাউন্ড চলে গেছে। খেয়াল করে আমি যদি ডিফারেন্ট কোনো কিছু দিতে চাই ওই জায়গাটায় ইমেজের জায়গায়, তার মানে কি আমাদের template.css ফাইলটা হচ্ছে মেইন ফাইল। আর আমরা যারা CSS জানি, করতে পারি, তো ওই স্পেসিফিক লোকেশনে যদি কোনো কিছু আমাকে চেঞ্জ করতে হয়, আমি আউটলাইন করে দেখতে পারি বা সোর্স থেকে দেখতে পারি। ঠিক আছে, সো দেখেন আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এটা কি ট্যাগ, এই যে হেডার ট্যাগ, এগুলো সব কি হেডার ট্যাগ। এটা কি আমার হেডার 1 ট্যাগ, এটা আমার হেডার 3 ট্যাগ। আমি কি করেছি, যে কোথায় কোন ক্লাসটা বা কোন ট্যাগ গুলো ইউজ হচ্ছে, টুলস থেকে গিয়ে আমি ওয়েব ডেভেলপার এক্সটেনশন থেকে আউটলাইনে গিয়ে আউটলাইন দিয়েছে আউটলাইন হেডিংস, কোনগুলো হেডার ট্যাগ আমাকে দেখিয়ে দিচ্ছে। আমি কিন্তু তার ক্লাসগুলো CSS থেকে বের করে করে চেঞ্জ করে ফেলতে পারি আমি যা চাচ্ছি। আমি জেনারেল CSS লিখতে পারি। সো CSS ফাইলটা যখন আমার হাতে আছে, আমি কিন্তু চাইলে আমার মতো করে আমার এই টেমপ্লেটটাকে কাস্টম করতে পারি, যদি আমরা HTML CSS এর বেসিক নলেজটা রাখি। আর আপনাদের এখান থেকে HTML CSS এর একটা নলেজ দেওয়া হয়েছে, তার মানে আপনি জুমলা টেমপ্লেটের উপরেও কাজ করতে পারেন। বেসিক্যালি যে প্রবলেমটা হবে, আপনারা জুমলা টেমপ্লেট হয়তো তৈরি করতে পারবেন না, কারণ কোডিংটা কিছুটা জটিল। জুমলা টেমপ্লেট ক্রিয়েশন রুলসটাও একটু ডিফারেন্ট, এর জন্য প্রোগ্রামিং নলেজও কিছুটা দরকার পড়ে, এই জন্য এখানে আলোচনা করা ঠিক সেভাবে সম্ভব হচ্ছে না। আর 4টা ক্লাসের মধ্যে কাস্টমাইজেশন দেখিয়ে টেমপ্লেট ধরাটাও কিন্তু বেশ কঠিন। এটা শুধু রাখাই হয় শুধু জুমলার কাস্টমাইজেশনটা দেখানোর জন্য, জুমলার উপরে ইন্টারেস্ট তৈরি করার জন্যই 4টা ক্লাস। আরো ডিটেলে জানার জন্য আমাদের হয়তো আরো 8-10টা ক্লাসের দরকার আছে। বাট আমরা যখন স্টার্ট করতে যাচ্ছি, এটা দিয়ে কিন্তু স্টার্ট করতে পারি। কিছুটা এক্সপিরিয়েন্স হলে যেখানে লার্জ স্কেলে জুমলা শেখানো হয় বা ভলিউম বড় করে জুমলাকে আলোচনা করা হয়, সে ধরনের ট্রেনিং যদি আমরা করতে পারি, তাহলে দেখবেন যে আমরা অনেক বেশি বেনিফিট পাচ্ছি। রাইট, ফার্স্ট টাইম অ্যাটেম্প করে ওখান থেকে হয়তো দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যে ট্রেনিং গুলো অর্গানাইজ করা হয় 15-20টা জুমলা ক্লাসে বা 10টা-12টা জুমলা ক্লাসে, এক্সপেক্ট করা হয় জুমলা আগে থেকে জানে। এই কারণে 2-3টা ক্লাসে কাস্টমাইজেশনটা আবার রিভিউ করে সরাসরি টেমপ্লেটে চলে যাওয়া হয়, কোডিং এ চলে যাওয়া হয়। ওখানে প্রিরিকুইজিট হিসেবে চাওয়া হয় যে এখান থেকে আপনার PHP কিছুটা নলেজ আপনার আছে, সিনট্যাক্স গুলো আপনি জানেন, HTML CSS আপনি জানেন, এ ধরনের প্রিরিকুইজিট। তার মানে আপনারা কিন্তু বেসিক লেভেলটা কভার করে যাচ্ছেন। দু একটা সাইট নতুন করে তৈরি করেন, দেখবেন যেন আস্তে আস্তে স্কিল ডেভেলপ করছে, পরবর্তীতে আপনারা আরেকটু ভালো মতো শেখার জন্য কিন্তু নতুন কোনো প্রোগ্রামে আপনারা জয়েন করতে পারেন। বল। এই যে নিউজলেটারটা, এটার জন্য কি আমাদের HTML CSS দিয়ে সম্ভব? ডিজাইনটা হ্যাঁ, ডিজাইনটা সম্ভব। HTML CSS একটা পেজ ডিজাইন করে তাহলে নিউজলেটারে করতে হবে, পুরো একটা ডিজাইন। ওটাকে ল্যান্ডিং পেজ অথবা ক্লিপিং পাথ বলা হয়ে থাকে। হুম এটা তো একটা HTML ডিজাইন। ডেফিনেটলি এটা একটা HTML ডিজাইন। এটা এটার জন্য কি ইনলাইন CSS প্রোগ্রামিং লিখতে সম্ভব? না, না, এটা PHP প্রোগ্রামিং না, এখানে টোটালি লিখেছে ইনলাইন CSS, ট্যাগ ওরিয়েন্টেড CSS। এক্সটার্নাল ক্লাস করে করে যে CSS লেখা হয় না, এটা লেখা হয় না, এটা প্রতিটা ট্যাগের উপরে ট্যাগের CSS, ভিতরে CSS। ট্যাগের ভেতরে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে ক্লাস লেখা হয়েছে, স্ট্রাকচারটাকে বানানো হয়েছে। ওখানে মোস্টলি টেবিল লেআউট ইউজ করা হয়ে থাকে। এটা ইমেজ যে আসছে, এটা ইমেজের পাথ ওই সার্ভারে রাখা আছে।
এগুলো সার্ভারে ইমেজের পাথ দেখাবে, এই জন্য এটা আসছে। ওকে।